This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। দীর্ঘদিনের এটা প্রতীক্ষা, এটা ছিল তার কারণ বাংলাদেশে যে 5ই আগস্টের যে ঘটনা, সেই ঘটনার আগে বারবার এই বিষয়টা আলোচিত হয়েছে এবং বিশেষ করে বাংলাদেশে তো বটেই, পশ্চিমবঙ্গেও আমরা এটা বারবার আলোচনায় এনেছি যে জো বাইডেনের সময় রাষ্ট্রদূত পিটার হাস বা ডোনাল্ড লু তাদের যে ভূমিকাটা ছিল 5ই আগস্টে, সেই ঘটনাটা নিঃসন্দেহে মনে আছে এবং এটা বিভিন্নভাবে সাক্ষাৎকারে, এমনকি রাষ্ট্রসংঘের যখন তিনি বিল ক্লিন্টনের একটি আহত সভায় তিনি গিয়েছিলেন, ডক্টর ইউনূস, তিনি সেখানে বলেছিলেন এবং তার যে সখ্যতা, এবং তিনি বলেছিলেন যে আমেরিকা গোটা ঘটনাটা তারা দেখেছে, বুঝেছে এবং একটা ইঙ্গিত সেই সময় ছিল এবং বিশেষভাবে তাদের এই যে চুপচাপ থাকা, বিভিন্ন এত ঘটনা ঘটে যাওয়ার পরেও সেটা ডক্টর ইউনূসকে স্বস্তি দিচ্ছিল এবং কেউ এটা ভাবতে পারেননি যে আমেরিকার নির্বাচনে এই রকম একটা পালাবদল ঘটবে বড় রকমের। এবং তারপর থেকে যে প্রশ্নটা আসছে, আগামীকাল যেহেতু শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প এবং ভারতীয় সময় রাত 10:30 এবং ইতিমধ্যেই ওয়াশিংটন ডিসিতে পৌঁছে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন যে সমস্ত সাজো সাজো রব এখন হোয়াইট হাউসকে ঘিরে, এবং তার সাথে সাথে একটা জিনিস বলতে হয় আর কি, প্রেসিডেন্ট বদলের সঙ্গে সঙ্গে আমেরিকার সামরিক নীতিতে পরিবর্তন হবে। অনেকেই হয়তো এটা শুনলেই বলবেন যে আমেরিকার সামরিক নীতি বা পররাষ্ট্র নীতিতে বড় কখনো বদল হয় না, কিন্তু বিষয়টা কি সত্যি? আমেরিকার মৌলিক নীতিতে কোনো পরিবর্তন হয় না। এই যেমন বারাক ওবামা অনেকগুলো অধ্যাদেশ তিনি তো দিয়েছিলেন, তার মধ্যে একটা বড় ছিল হচ্ছে ওবামা কেয়ার, স্বাস্থ্য খাতে, এবং প্রথম টার্মে আসার পর ট্রাম্প কি এরকম ওবামার এই নীতির বদল ঘটাননি? ঘটিয়েছিলেন, অবশ্যই ঘটিয়েছিলেন। আবার অনেক নীতির সাথে পরিবর্তন ঘটে, যেমন ডোনাল্ড ট্রাম্পের অনেক নীতিকে পরিবর্তন ঘটিয়ে দিয়েছিলেন হচ্ছে জো বাইডেন। বিশেষ করে বাইডেন সরাসরি ইউক্রেন যুদ্ধের পক্ষে থেকেছেন এবং এই যুদ্ধের ক্ষেত্রে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন জো বাইডেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি শুরুতেই বলেছেন এবং বহু সাক্ষাৎকার এবং নির্বাচনী যে বিতর্ক হয়েছে কমলা হ্যারিসের সঙ্গে, সেখানে কিন্তু পরিষ্কার তিনি বারবার বলেছেন এই যুদ্ধ তিনি থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, এবং এও বলেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কাজের পদ্ধতি থেকে শুরু করে সমস্ত কিছু তার জানা এবং তাদের সাথে তার সখ্যতা রয়েছে, এবং এতটাই নিশ্চয়তা তিনি দিয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনী প্রতিশ্রুতি যা যা দিয়েছেন সেগুলো পালন না করলে ওই সব দেশে বিচার ব্যবস্থা এবং হচ্ছে নানাভাবে কিন্তু প্রেসিডেন্টকে নানাভাবে সু করার জায়গা রয়েছে, সে প্রভিশনস রয়েছে, যেটা হয়তো অনেক দেশে এটা সম্ভব নয়। নির্বাচনী প্রতিশ্রুতিতে অনেকে অনেক কিছু বলেন, আমাদের দেশেও বলেন, কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি রাখার ব্যাপারে তারা ততটা তৎপর হন না। কিন্তু আমেরিকায় এই জায়গায় কিন্তু কোনো মৌলিক নীতি পরিবর্তন হয় না। কিন্তু যারা বলেন আমেরিকার সামরিক এবং পররাষ্ট্র নীতিতে কোনো বিশেষ কোনো পরিবর্তন হবে না, তারা বেসিক্যালি নিজেদেরকে আশ্বস্ত করতে চাইছেন। বাংলাদেশে প্রশ্নে কীরকম প্রভাব পড়বে সেই নিয়ে ইতিমধ্যে বিভিন্ন আলোচনা আমরা জনমতে তুলেছি, বিভিন্ন ক্ষেত্রে তারা যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলেছেন, এবং এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে রয়েছে। ভারত বাংলাদেশের যে সীমান্ত থেকে একেবারে নয়াদিল্লি, ঢাকা, সর্বত্র কিন্তু এই বিষয়টাকে নিয়ে চর্চা হচ্ছে, এবং এই ইত্যবসরে বেশ কিছু স্টেক হোল্ডার রয়েছে বাংলাদেশের রাজনীতিতে যারা বামপন্থী বলে পরিচিত, বিভিন্ন নামের ওখানে বামপন্থী দল আছে। তার মধ্যে অগ্রগণ্য যে সিপিবি, তার সাধারণ সম্পাদক প্রিন্স বলেছেন যে যখন 5ই আগস্ট হলো, 5ই আগস্টের সময় সরাসরি আমেরিকার মদত থাকলেও এক্ষেত্রে মার্কিন সাম্রাজ্যবাদের কোনো রকম তারা হস্তক্ষেপ দেখেননি, বরঞ্চ তারা পাশে থেকে যে ইউনূস সরকার হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার হয়েছে এবং তারা সেটাকে নৈতিকভাবে সমর্থন দিয়েছেন।
আগামী সময়ে কি তারা যদি এই ক্ষেত্রে আবার পালাবদল ঘটে তারা কি সমর্থন দেবেন, নাকি চিৎকারে নেমে পড়বেন যে মার্কিন সাম্রাজ্যবাদ আবার বাংলাদেশের উপর ছায়া বিস্তার করেছে? তাই নানা রকম জল্পনা কল্পনা সমস্ত কিছুই চলছে। ডক্টর ইউনূসের সামনে এখন সত্যিকারে একটা বড় রকমের চ্যালেঞ্জ উপস্থিত হয়েছে। পিটার হাস, ডোনাল্ড লু এরা তো আর থাকছেন না। ইতিমধ্যেই বদল হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সচিব পর্যায়ের বদল হবার সাথে সাথে পররাষ্ট্রনীতিতেও যে একটা পরিবর্তন হবে। এবং সবচেয়ে বড় কথা যে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ নিয়ে তিনবার এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি তিনবার জিতে আসার পর তিনি তিনবার এই নিয়ে বিবৃতি দিয়েছেন। চিন্ময় দাস ব্রহ্মচারীকে নিয়ে তার এক্স হ্যান্ডেলে পোস্ট রীতিমতো চাঞ্চল্য তৈরি করে দিয়েছিল। এবং তারপরও দুবার বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নির্যাতন প্রশ্নে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার বিবৃতি দিয়েছেন। মোট তিনবার বিবৃতি দিয়েছেন এবং তিনবার বিবৃতি দিয়ে তার স্টান্স তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং বিভিন্ন জেলায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে জানুয়ারির এই যে সপ্তাহ শেষ হলো, এই সপ্তাহে আমরা দেখেছি শেখ হাসিনার তৎপরতা। ৭৭ বছর বয়সী শেখ হাসিনা রাজনীতির পাকা খেলোয়াড়, বহু ঝড় ঝঞ্ঝা তিনি দেখেছেন। সামনে গ্রেনেড বিস্ফোরণ হয়েছে এবং উপর্যুপরি গ্রেনেড বিস্ফোরণের পরেও তিনি কিন্তু ভেঙে পড়েননি। তার দলের অনেক কর্মী নেতা নিহত হয়েছিলেন, তারও উপর আক্রমণ বিভিন্ন সময় হয়েছে, প্রাণঘাতী আক্রমণ হয়েছে, তথাপি তাকে দমানো যায়নি। শেষ 15 বছরে তাকে বারবার করে স্বৈরাচার এই শব্দটা করলেও তারপরেও কিন্তু তিনি নুয়ে পড়েননি। ভারতে তিনি বলেছিলেন এবং একটা উল্লেখযোগ্য কমেন্ট করেছিলেন, ভারতের জন্য আমি যা করেছি যা চিরকাল ভারতকে মনে রাখতে হবে। কি করেছেন? সাম্প্রতিক সময় সীমান্ত বিবাদ নিয়ে অনেক কিছু, এবং বাংলাদেশ একেবারে রণংদেহী মূর্তি নিয়েছে সীমান্তে বিভিন্ন জায়গায়। এবং যে চুক্তিগুলো হয়েছিল, এবং বাংলাদেশের ক্ষেত্রে ভারত বারবারই বলছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তির মান্যতা অনুযায়ী যেগুলো অরক্ষিত রয়েছে নন ফেন্সিং এরিয়া, সেগুলোতে ফেন্সিং দিচ্ছে এবং সেটা ভারত দেবে। বিএসএফ একেবারে পরিষ্কার করে সেই ব্যাপারটিকে জানিয়েছে এবং সেটা রীতিমতো বাংলাদেশে একটা উষ্মার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং বিজিবি এবং কোথাও স্থানীয় জনসাধারণ এর উপরে ঝাঁপিয়ে পড়ছে। এগুলো কিন্তু শেখ হাসিনার তৎপরতাকে অনেকটাই নিশ্চিত করছে যে আগামী সময় যে পরিস্থিতি তৈরি হতে চলেছে এবং আমেরিকার যে একটা নতুন নীতি, পররাষ্ট্রনীতি এই ক্ষেত্রে যে আসতে চলেছে সেটা নিশ্চিত। আর যে কিছু না হোক, অন্তত রিড করতে পেরে গেছেন শেখ হাসিনা। এই তো বছরে যে একটা নতুন বাইনারি যে তৈরি হবে, যেটা বাংলাদেশের রাজনীতিতে সচরাচর হয়ে থেকেছে, আওয়ামী লীগ বনাম বিএনপি বা বিএনপি বনাম আওয়ামী লীগ। কখনো কখনো স্টেক হোল্ডার হয়েছে, আওয়ামী লীগের সাথেও হয়েছে বা বিএনপির সাথেও হয়েছে জামাত ইসলামী। কিন্তু জামাত ইসলামী ইত্য পর্যায়ে একটা সম্পূর্ণ একটা ইসলামিক ঐক্য জোট করে একটা শক্তি হবার আকাঙ্ক্ষায় তারা থেকেছে। বিভিন্ন পদক্ষেপ আমরা বিভিন্ন সময় দেখেছি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে হোক বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্ন হোক, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু তাদের পিছপা হতে হয়েছে। সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রেই হোক বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নেই হোক। তখন জো বাইডেন সরকার কিন্তু ছিল আমেরিকাতে, বহাল তবিয়তে ছিলেন রাষ্ট্রপতি। সেই পর্যায়কে কাটিয়ে ওঠে এক নতুন পর্যায়ে এসে উপনীত হচ্ছে। তাই শেখ হাসিনা আওয়ামী লীগ বা বিএনপির কাছে যেমন এটা খুব চ্যালেঞ্জিং, ডক্টর ইউনূসের কাছে এবং তাকে যারা শক্তি জুগিয়েছেন জামাত ইসলামী বিশেষভাবে, তাদের কাছেও একটা খুব গুরুত্বপূর্ণ সময় এসে উপস্থিত হচ্ছে। তার দ্বারপ্রান্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন এই মুহূর্তে। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে যাব, বিস্তারিতভাবে আলোচনা আজকে অবশ্যই করব এবং বর্ডার নিয়ে আপনাদের কাছে প্রতিবেদনও দেখাবো। আজও বর্ডারে ত্রিপুরা বিভিন্ন জায়গায় আমাদের কাছে এই খবরগুলো আসছে। এগুলো কিন্তু সবটাই, আবারও বলছি, শেখ হাসিনার সময় যে চুক্তিগুলো, মোট 66টির মতো চুক্তি বা সমঝোতা হয়েছে, 20টি চুক্তি, প্রায় 40 থেকে 44টির মতো সমঝোতা হয়েছে, প্রায় 66টির মতো সংখ্যায় দাঁড়াচ্ছে এই 15 বছরে। এবং সেই ক্ষেত্রে ভারত কতটা লাভবান হয়েছে বা কী হয়েছে তার তো একটা চুলচেরা বিশ্লেষণ তো সবসময় চলেছে। এবং যেটা এই মুহূর্তে ক্ষমতাসীন সরকার ইউনূসের
তারা বারবার বলেছেন যে ভারতকে পুরোপুরি ভারতের কাছে বাংলাদেশকে সমর্পণ করে দিয়েছেন শেখ হাসিনা। সেই প্রশ্নে নিয়ে এই দীর্ঘ 5-6 মাস ধরে উদ্বেলিত হয়েছে, কিন্তু যে প্রশ্নে আগামী সময় আমেরিকার একটা ভূমিকা থাকতে পারে এই সমস্ত বিষয়গুলোকে আজ আপনাদের কাছে তুলে ধরবেন। রয়েছেন নীলাঞ্জন দাম, যিনি স্টুডিওতে রয়েছেন, প্রতিরক্ষা বিশ্লেষক নীলাঞ্জন দাম, তাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দেবাশিস চৌধুরী, তাকেও স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন ডক্টর দেবাশিস নন্দী ভার্চুয়ালি আমাদের সঙ্গে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস নন্দী অধ্যাপক, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে একটু দেবাশিস আপনার কাছ থেকে একটু জানতে চাইব রাজনৈতিক বিশ্লেষণের এই জায়গা থেকে, যে বাংলাদেশ নিয়ে অনেক রকম রয়েছে, বিশেষ করে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। রাশিয়া যখন এই দীর্ঘ 5 মাসের যখন হয়েছিল, তো রাশিয়াটা স্টেটমেন্ট ছিল, যে রাশিয়া স্টেটমেন্ট দিয়েছিল তাদের পররাষ্ট্র দপ্তর থেকে, ভারতের চোখ দিয়ে রাশিয়া বাংলাদেশকে দেখে বা দেখবে। সেটাও কি ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও কি এরকমই হবে, যে ভারতের চোখ দিয়েই কি বাংলাদেশকে দেখতে চলেছেন? তা মানে যদি সেটা হয় তাহলে তো সমূহ বিপদ অপেক্ষা করছে বলা যেতে পারে। দেখুন, আমেরিকার যেটা পররাষ্ট্রনীতি বা আমেরিকার যেটা দীর্ঘদিনের সমস্যা, সে যেই অ্যাডমিনিস্ট্রেশনে থাকুক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই, যদি একটুখানি সময় পাই তাহলে বলি আপনাদের, মার্কিন যুক্তরাষ্ট্র একদম ইস্ট এশিয়া যাকে বলে, মানে একদম ফার ইস্ট, জাপান, সাউথ ইস্ট এশিয়া প্রভৃতি, তাইওয়ান, এখানে যেভাবে ঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেভাবে জাপানকে হাতিয়ার করে, জাপানকে কবজা করে, জাপানকে বেস করে পুরো ইস্টার্ন এশিয়াকে যেভাবে কন্ট্রোল করছে, একইভাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংলিশ স্পিকিং পুরনো মানে হোয়াইটসদের কান্ট্রি, সেই জন্য আমেরিকার সঙ্গে ওতপ্রোত হতে ওখানে কোনো সমস্যা নেই। কিন্তু সবচেয়ে বেশি সমস্যা যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সবসময় থেকেছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সৌদি ফ্যামিলিকে কন্ট্রোল করে, সৌদি আরবকে কন্ট্রোল করে, মিডল ইস্ট, আগে ইরান খুব নিকটের ছিল, ইরানের রেভলিউশনের পরে সৌদি আরবকে ধরেছে, ইরাককে রেখেছে, ইজিপ্টকে কন্ট্রোলে রেখেছে, করে ওয়েস্ট এশিয়াও কন্ট্রোলে আছে। কিন্তু মনে রাখতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র কখনো দক্ষিণ এশিয়াকে, সাউথ এশিয়াকে কখনো কন্ট্রোল করতে পারেনি। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একটা তার ইন্টারন্যাশনাল রিলেশনস, তার ইন্টারন্যাশনাল ফরেন পলিসি, তার পররাষ্ট্র নীতির উপর একটা কালো দাগ। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় চেয়েছে, আমরা এটাকে বিশ্বাস করি, মানি যে না ভাবে বা একটু নিরপেক্ষভাবে যদি আমরা দেখি, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু 1947 থেকে, যবে থেকে ভারত স্বাধীন হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ভারতকে সবসময় বন্ধু হিসেবে পাশে পেতে চেয়েছে। কেননা ভারত একমাত্র রিলায়েবল অ্যালাই হবে আমেরিকার, যাতে সাউথ এশিয়াকে কন্ট্রোল করে রাশিয়ার যে এক্সপ্যানশন, শীত যুদ্ধের সময়, কোল্ড ওয়ারের সময় রাশিয়া যে নিচে নেমে আসবে আফগানিস্তানের মাধ্যমে, ইরানের মাধ্যমে, যে একদম পুরো একটা যাকে বলে ওয়ার্ম সি পোর্ট, এই অঞ্চলে নেমে আসতে পারছে, মেডিটেরিয়ানকে কন্ট্রোল করার জন্য যে নেমে আসবে আরব সাগরকে, সেটা তার একটা ভয় ছিল। তার আর কোল্ড ওয়ারের পরে এখন আমেরিকার ভয় হচ্ছে চীন যেভাবে এগোবে, চীন যেভাবে এগিয়ে যদি সাউথ এশিয়াকে কন্ট্রোল করে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু নিজের ফার ইস্ট আর ওয়েস্ট এশিয়া দুটোকেই হারাবে। মাঝখানে যদি আমেরিকা বিরোধী কোনো শক্তি বসে, পাকিস্তানে হোক, ইন্ডিয়াতে হোক, বাংলাদেশে হোক, যদি আমেরিকা বিরোধী কোনো শক্তি থাকে এখানে, তাহলে সে জাপান এবং তাইওয়ান ভিত্তিক যে তার যে ফার ইস্ট পলিসি, আর ওয়েস্ট এশিয়া সৌদি ফ্যামিলিকে কন্ট্রোল করে যে তার যে ওয়েস্ট এশিয়ান পলিসি, ওয়েস্ট এশিয়ান যে কন্ট্রোল, এই দুটো মানে মানে বিপদে পড়ে যাবে যদি মাঝখানে সাউথ এশিয়া কন্ট্রোল না করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু 1945-এর পর থেকে সাউথ এশিয়া কন্ট্রোল করতে পারেনি। নেহরুর সময় PL 480-র মাধ্যমে আমেরিকার জব, আমেরিকার গম ভারতবর্ষে এসছে, তৎসত্ত্বেও নেহরু সোভিয়েত ইউনিয়নের কাছে গেছিল। বাংলাদেশ যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে পরে কিন্তু অনেক কিছু করতে পারতো। 1962 যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ভারতকে সহযোগিতা করেছিল 1962-তে। 1965-এ পাকিস্তানকে মদত করা, পাকিস্তান অ্যালাই হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র 1965-এর যুদ্ধতে আমেরিকা কিন্তু পাকিস্তানকে স্পেয়ার পার্টস দেয়নি, যার জন্য তার বিমানগুলো, তার যুদ্ধ সামগ্রী বিফল হয়ে যায় 65-এ। পরোক্ষভাবে 71-এও আমরা মনে করি যে সোভিয়েত ইউনিয়ন আমাদের সহযোগিতা করেছে, কিন্তু আমেরিকাও কিন্তু পরোক্ষভাবে 1971-এ পাকিস্তানের পক্ষে সেভাবে দাঁড়ায়নি। পাকিস্তান তখন অ্যালাই ছিল। পাকিস্তান সেই জন্য কিন্তু কখনো, মার্কিন যুক্তরাষ্ট্র কখনো পাকিস্তানকে নিজের ভালো বন্ধু বা রিলায়েবল অ্যালাই কখনো মনে করেনি। সেই জন্য আমরা দেখেছি USA
পাকিস্তানকে না জানিয়ে বিন লাদেনকে পাকিস্তানের মধ্যে ঢুকে গিয়ে মেরে দিয়ে চলে এসছে। এবং পাকিস্তান আজকে আমেরিকাকে ছেড়ে একদম চায়নার কোলে গিয়ে বসেছে, কেননা পাকিস্তান কখনোই রিলায়েবল অ্যালাই ছিল না আমেরিকার। আমেরিকা সবসময় সাউথ এশিয়াতে একটা নিজের বন্ধু, নিজের একটা ঘাঁটি খুঁজছে। এটা ডিপ স্টেটের মাধ্যমে হয়ে থাকুক, যেভাবেই হয়ে থাকুক, আমেরিকা ভারতের সঙ্গে রিলেশন সবসময় ভালো করার চেষ্টা করেছে। আমরা সবসময় জানি, আমরা সব অ্যাডমিনিস্ট্রেশন চেয়েছে, জিমি কার্টার বারবার এসছে, ইন্দিরা গান্ধী একদম সরাসরি সোভিয়েত ব্লকে চলে গিয়ে একদম সরাসরি কোল্ড ওয়ারে একদম পুরো ব্রেজনেভের সঙ্গে মিত্রতার সন্ধি করা সত্ত্বেও 25 বছরের ফ্রেন্ডশিপ এগ্রিমেন্ট ছিল সোভিয়েত ইউনিয়নের সাথে। তা সত্ত্বেও হেনরি কিসিঞ্জার এবং নিক্সন আজে বাজে অপশব্দ নিশ্চয়ই বলেছে ইন্দিরা গান্ধীকে, কিন্তু তবুও আমাদের যে এখান থেকে যে যারা স্টুডেন্টসরা পড়াশোনা করতে যায়, আমাদের যা ব্যবসা বাণিজ্য আমেরিকার সঙ্গে আছে, সেটা কিন্তু কখনো বেঘাত করেনি। ইন্দিরা গান্ধীকে গালাগাল করেছে ওরা, কিসিঞ্জার করেছে, কোনো উপায় না দেখে আমরা দেখতে পেয়েছি ডেং জিয়াওপিংকে তারপরে সহযোগিতা করে আমেরিকা তখন চায়নাকে সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছে। কেননা আমেরিকার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে রাশিয়া আর চায়নার যাতে কখনো মিত্রতা না হয়। রাশিয়া আর চায়নার মধ্যে কিন্তু দীর্ঘদিনের ওদের বিবাদ রয়েছে, কিন্তু কোনোভাবে যদি রাশিয়া আর চায়না এক হয়, আর যদি দক্ষিণ এশিয়াতে, সাউথ এশিয়াতে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই অঞ্চলে যদি তাদের কোনো বিশ্বস্ত বন্ধু না থাকে, কোনো ঘাঁটি না থাকে, তাহলে কিন্তু আমেরিকার পুরো এশিয়ান পলিসি পুরো ভেস্তে যাবে। আমেরিকার যত আরবের তেলটাকে কন্ট্রোল করার বিষয় আছে, যত জাপান, সাউথ ইস্ট এশিয়া ইন্ডাস্ট্রি কন্ট্রোল করার বিষয়, সমস্তটা ভেস্তে যাবে। মানে এই ক্ষেত্রে ডক্টর ইউনূসের কাছে তাকে বিশ্বস্ত ভাবার কোনো কারণই, কারণ ইতিমধ্যে ট্রাম্পের যে স্টেটমেন্টগুলো এসেছে। আমার যেটা বক্তব্য যেটা শেষ করতে চাই সেটা হচ্ছে এই আজকে যেটা ঘটছে এখানে ভারতবর্ষের পররাষ্ট্রনীতির একটা বিরাট বড় ভূমিকা আছে। ভারত এমন একটা ইতিহাসের সন্ধিক্ষণে আছে, ভারতবর্ষ কিন্তু এখন ওই নন অ্যালাইন মুভমেন্ট, সবার সাথে আছি কারোর সাথে নেই, এটা কিন্তু করলে হবে না। কারণ ট্রাম্প কিন্তু ব্ল্যাক আর হোয়াইটের নীতি অবলম্বন করবে। ট্রাম্প যদি ব্ল্যাক আর হোয়াইট নীতি অবলম্বন করে, এর পরের যে অ্যাডমিনিস্ট্রেশনগুলো আসবে তারা কিন্তু এরকমই ক্যাটাগরিক্যাল হতে কিন্তু বাধ্য হবে। কিন্তু ট্রাম্প এই 4 বছর যে পরিবর্তনটা ঘটিয়ে দেবে, তারপর কিন্তু ভারত এটা বললে চলবে না আমার রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আছে, আমেরিকার সাথে বন্ধুত্ব আছে, চীনের সঙ্গে বন্ধুত্ব আছে, আমার কারোর সাথে শত্রুতা নেই, সবাই আমার বন্ধু, তারপর আমি বিশ্বগুরু। এটা কিন্তু দাঁড়াবে না, আর দাঁড়াবে না। ভারতবর্ষের প্রয়োজন এখন সরাসরি নিজের পররাষ্ট্রনীতি ঘোষণা করা যে সে কি চাইছে। সে চীনের সঙ্গে থাকতে চাইছে, রাশিয়ার সঙ্গে থাকতে চাইছে, আমেরিকার সঙ্গে থাকতে চাইছে, কারণ 3 জনের সঙ্গে কিন্তু থাকা যাবে না। 3 জন 3টে মেরু, 3টে ধ্রুব হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা। আমি সীমান্তের নিরাপত্তা প্রশ্নটা একটু আসছি, তার আগে একটু ডক্টর দেবাশিস নন্দীর কাছে আন্তর্জাতিক সম্পর্কের এই জায়গাটা থেকে খুব বুঝে নেবার চেষ্টা করতে হবে যে ভারতের নীতিটা স্পষ্টকরণ। দেবাশিস চৌধুরী যে জায়গাটায় তিনি বলছেন, কোথাও একটা জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে ভারতের নীতিটা খুব আগামী সময় গুরুত্বপূর্ণ হবে। এবং যদি আমরা অত বিস্তারিতভাবে যদি নাও দেখি, খুব সাম্প্রতিক সময়ে সীমান্ত বিবাদ বা এগুলো থেকে দেখি, তাহলে দেখবো যে ভারত সেখানে কিন্তু স্পষ্টকরণ করে দিয়েছে যে সীমান্তে বেড়া লাগাতে সে তৎপর, এবং সেটা রীতিমতো কিন্তু গান চুটিয়ে দিচ্ছে ডক্টর ইউনূস এবং তাদের সমন্বয়কদের। অন্যদিকে প্রয়োজনে অনেক চাপ ছিল, আভ্যন্তরীণ চাপও ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের প্রেশার ছিল, তথাপি কিন্তু ভারত বাংলাদেশে কিন্তু তার পণ্য সাপ্লাইও করেছে। এই যে নীতিটা, এটা আগামী দিনে ঠিক কি হতে চলেছে? ট্রাম্পের আসার সাথে সাথে কি একটা বাংলাদেশে ডক্টর ইউনূসের সামনে কি সত্যি একটা বড় বিপর্যয় এবার অপেক্ষা করছে? ধন্যবাদ। বাংলাদেশের এখন যা পরিস্থিতি, সেই পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ নীতির যে অভিমুখ, সেখানে কিছুটা পরিবর্তন এসছে, তবে স্থায়ী যে চেঞ্জটা হবে কিছুটা সময় লাগবে, কারণ বাংলাদেশে এখন স্থায়ী সরকার নেই, তদারকি সরকার রয়েছে। এই পরিস্থিতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভারত পরিস্থিতি অনুযায়ী কিছু কিছু চেঞ্জ করছে। যেহেতু আমি যদি কাঁটাতারের বেড়ার কথা বলি, যে কেন সৃষ্টি হয়েছে, কারণ ওখানে জঙ্গি নাশকতামূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে, সীমানা অতিক্রান্ত সন্ত্রাসবাদের সম্ভাবনা তৈরি হয়েছে, অনুপ্রবেশ সংক্রান্ত সমস্যা আরো বেড়েছে। সুতরাং ভারত মনে করছে তার যে দীর্ঘ সীমানা বাংলাদেশের সাথে 4000 কিলোমিটারের বেশি, সেখানে অনেকটাই প্রায় 800 কিলোমিটারের মতো ফেন্সিং নেই, সেটা দেওয়া প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে যে ট্রাম্প অবশ্যই নির্বাচনে জয়ী হওয়ার আগে এবং নির্বাচনে জয়ী হওয়ার পরে এটা স্পষ্ট করেছে তিনি এবং তার যে অ্যাডমিনিস্ট্রেশন হবে সেটা খুব কনসার্ন আছে এবং থাকবে বাংলাদেশের পরিস্থিতির উপর। কারণ হচ্ছে বাংলাদেশে শুধু সংখ্যালঘু নিপীড়ন নয়, এবং শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ, তাদের উপর অত্যাচার হচ্ছে, অর্থাৎ হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, এবং
দ্রুত নির্বাচন কেন করাচ্ছেন না ইউনিস, এটা। তৃতীয়ত হচ্ছে এই যে সন্ত্রাসবাদী গোষ্ঠীদের মানে বাংলাদেশে তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং মানে তাদের যে অনুগামী বিভিন্ন যারা আন্ডারগ্রাউন্ডে ছিলেন তারা সামনে এসছেন, ফলে এই যে মানে রিপাবলিকান পার্টির একটা 9/11 ইনসিডেন্টের পরে একটা মূল নীতি ছিল জিরো টলারেন্স পলিসি সন্ত্রাসবাদকে দমন করার প্রশ্নে, অর্থাৎ সেখানে কিন্তু বাংলাদেশকে চাপে রাখবে, ইউনিস সরকারকেও রাখবে, ইউনিস সরকার পরবর্তী কোনো সরকার যদি গঠিত হয় তার প্রতিও রাখবে। এখন একটু আগে দেবাশিস বাবু খুব ভালোভাবে বললেন, অনেক সুন্দর অনেকগুলো যুক্তিযুক্ত পয়েন্ট উত্থাপন করে আমি অনেক অংশে একমত। অর্থাৎ ভারতের যে বিদেশনীতির স্ট্র্যাটেজিক অটোনমি, অর্থাৎ ভারতের যে বিদেশনীতির যে নিজস্বতা, ঠান্ডা যুদ্ধের সময় আমরা যদিও ন্যামের কথা আমরা জানি, তারপরে 71 অনওয়ার্ডস কিন্তু ন্যামের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠেছে, যেহেতু সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠতা বেড়েছে 71-এর পরে। কিন্তু তারপরে বর্তমান মানে 1991 অনওয়ার্ডস যে বিদেশ নীতি দেখছি, প্রথমে আমরা মার্কিন ঘনিষ্ঠতা দেখতে পেয়েছি, তারপরেও এখনো রয়েছে, কিন্তু এখন ভারত বলছে যে আমার মাল্টি ডাইমেনশনাল যে ন্যাশনাল ইন্টারেস্ট, বহুমাত্রিক, সেই ইন্টারেস্ট বা স্বার্থকে রক্ষা করার জন্য কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমরা বজায় রাখছি, একই সাথে সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি রাষ্ট্র রাশিয়ান ফেডারেশনের সাথে, চায়নার সাথে ওয়ার্কেবল রিলেশনস রাখছি। এখন ভারতের যুক্তি হচ্ছে যে এই ওয়ার্ল্ডটা হচ্ছে মাল্টিপোলার ওয়ার্ল্ড, নট ইউনিপোলার ওয়ার্ল্ড। এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে বিভিন্ন নতুন নতুন পোল রয়েছে যারা ইকোনমিক্যালি, টেকনোলজিক্যালি বা ইন টার্মস অফ ডিফেন্স তারা শক্তিশালী। সুতরাং এই পোলগুলোতে কতগুলো রাষ্ট্র আবার নিয়ন্ত্রণ করছে। সুতরাং ভারতও এই বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ একজন অ্যাক্টর। সুতরাং এই যুক্তি থেকে ভারত মানে বলছে আমার স্ট্র্যাটেজিক অটোনমি আছে, এটাই আমার স্ট্র্যাটেজিক অটোনমি। আমার প্রয়োজনে আমি কাউকে বন্ধুত্ব করতে পারি, কোনো নির্দিষ্ট আসপেক্টে তার সাথে বন্ধুত্ব থাকতে, হয়তো ডিফেন্সের বিষয়ে থাকতে, কোনো একটা দেশের সাথে কূটনৈতিক বা মানে মানে প্রযুক্তিগত থাকতে পারে, কোনো একটা দেশের সাথে থাকতে পারে আমার শুধুমাত্র বাণিজ্যিক। চায়নার সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্কটা বেশি গুরুত্বপূর্ণ, রাশিয়ার সাথে বাণিজ্যিক এবং এনার্জি সিকিউরিটি বেশি গুরুত্বপূর্ণ, আর আমেরিকার সাথে একদম মাল্টি ডাইমেনশনাল। একদিকে বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক, এবং এই কূটনীতির মধ্যে হার্ড ডিপ্লোমেসি আছে, সফট ডিপ্লোমেসি রয়েছে, যেটা একটু আগে দেবাশিস বাবু বলেন যে স্টুডেন্টসরা যেখানে পড়তে যান দীর্ঘদিন ধরে ফেলোশিপে, এবং এটা কিন্তু একটা সফট ডিপ্লোমেসি, এডুকেশন, কালচারাল রিলেশনশিপ, এটা একটা অংশ। হার্ড ডিপ্লোমেসির মধ্যে স্ট্র্যাটেজিক রিলেশন যেটা রয়েছে, আমরা কোয়ার্ডেন মেম্বার, একসাথে আমরা যৌথ নৌমহড়া করেছি, বিমান মহড়া করেছি, আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার। সন্ত্রাসবাদকে দমন করার জন্য আমেরিকার সাথে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ হয়েছে 2002 সালে, তারপর আমরা কাজ করছি আমেরিকার সাথে ন্যানো সায়েন্স নিয়ে, আমরা কাজ করছি আমেরিকার মানে শুধু বিনিয়োগ, IBM, মাইক্রোসফট এরা শুধু বিনিয়োগ করছে না, আমরা করছি স্পেস সায়েন্স নিয়ে করছি, আমরা করছি নিউক্লিয়ার গবেষণা, IT সেক্টরে। অবশ্যই ইন্ডিয়ার মানে IT এক্সপার্টস ওখানে একটা আমেরিকা সিলিকন ভ্যালিতে কাজ করে। আমেরিকাকে আমাদের প্রয়োজন, ভারত আমেরিকাকে ভারতের প্রয়োজন, ভারতেরও আমেরিকাকে প্রয়োজন, যেটা অবশ্যই একটা ন্যাচারাল অ্যালায়েন্স বলে এটা ঘোষণা করা হয়েছে, রিলায়েবল পার্টনার বলে। আমি এই জায়গাটাকে এবার একটু শিফট করবো, আমি আসবো হচ্ছে নীলাঞ্জন দাম আপনার কাছে। নীলাঞ্জন বাবু, এই যে সীমান্তের এই যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে এবং দেখা যাচ্ছে শেখ হাসিনার তৎপরতা বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন ভার্চুয়াল যে সভাগুলোতে আমরা দেখতে পাচ্ছি কীভাবে তিনি অ্যাড্রেস করছেন, এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, এবং আজকে তো এরকমও ঘটনা ঘটেছে যে ঢাকাতেই প্রথম হচ্ছে দেখা গেল হচ্ছে একজন ছাত্র ইউনিয়নের যিনি সভাপতি মেঘমল্লার বসু, তার বিরুদ্ধেও ছাত্ররা নেমে গেছে। তিনি বলেছেন যে এই সময় দাঁড়িয়ে হচ্ছে একেবারে পরিষ্কার কথা হচ্ছে একেবারে এই সমস্ত মূলচ্ছেদ করতে হবে, এবং তারা লাল সন্ত্রাস দেখতে পাচ্ছেন, মানে আবার একটা উত্তেজনা নতুন ডাইমেনশনে দেখা যাচ্ছে বাংলাদেশে এগুলো। এবং লক্ষণীয় বিষয়, ছাত্র ইউনিয়ন এই যে সমস্ত রয়েছে যারা শেখ হাসিনা সরকারকে তারা সমর্থন দিয়েছিল, সিপিবিরও একটা সমর্থন তার প্রতি ছিল, এই সমস্ত কিছুকে মিলিয়ে অ্যাসেম্বল করলে কি দাঁড়াচ্ছে বলে আপনি মনে করেন যে আগামী সময় ডক্টর ইউনূস এবার হচ্ছে সত্যিকারের এবার চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়ালেন, এই বয়সে এই চ্যালেঞ্জ কতটা তিনি নিতে পারবেন? আচ্ছা, আমাদের মানে ভারতবর্ষের প্রতিবেশী দুটো দেশ বাংলাদেশ পাকিস্তান আনফর্চুনেটলি খুবই মিলিটারি ড্রিভেন কান্ট্রি, মানে ওখানকার পলিটিক্সে খুব ভীষণভাবে তাদের সেনাপ্রধানরা খুব ভীষণভাবে তারা ইনফিল্ট্রেট করে থাকে। এবং আনফর্চুনেটলি আরেকটা আনফর্চুনেট হলো যে এই দুটো দেশের মধ্যে কিন্তু বহুবার মিলিটারি কু হয়েছে, যেমন বাংলাদেশেই 29 বার হয়েছে এবং তার মধ্যে এক সপ্তাহের মধ্যেই 3 বার হয়েছে। এবং যেসব জায়গায় এই সমস্ত মিলিটারি কুগুলো হয় সে সমস্ত জায়গায় মিলিটারিদের তাদের যে লয়্যালটিটা না, সেটা মানে লয়্যালটিটা ইউজুয়ালি
মানে আপ ফর সেল, মানে যখন যেদিকে সুবিধে সেই সব ঢলে যায় আর কি। যেমন এই রিসেন্ট যিনি জেনারেল সাহেব যিনি টেক ওভার করেছিলেন জুন মাসে, উনি শেখ হাসিনারই আত্মীয়র মধ্যেই পড়েন, হ্যাঁ বোনের মানে দুঃসম্পর্ক বোনের জামাই। এবং তারপরেই কিন্তু আবার আগস্টে গিয়ে হাসিনাকে সেই ছাত্র আন্দোলন, মানে বাংলাদেশের ছাত্র আন্দোলন মিলিটারি মানে আর্মির সহায়তা ছাড়া কখনোই পসিবল ছিল না, এবং সেই সাপোর্টটা ব্যাক এন্ডে করে গেছে। কিন্তু আবার শেখ হাসিনাকে কিন্তু সেফ প্যাসেজ দিয়ে ইন্ডিয়াতে পাঠানোর ব্যাপারটাও কিন্তু আর্মির দ্বারাই হয়েছে। তো সুতরাং ওই যে আমি বললাম ওদের লয়্যালটিটা আপ ফর সেল, যখন যেদিকে। তো যতদিন পর্যন্ত এই ইউএসএ যতদিন পর্যন্ত ইলেকশনটা মানে রেজাল্টটা যতদিন না ডিক্লেয়ার হচ্ছিল, ততদিন পর্যন্ত বাংলাদেশ আর্মিও ইউনিসের সঙ্গেই ছিল, ছাত্র আন্দোলনের সঙ্গেই ছিল। এবার যখন ধীরে ধীরে দেখতে পাচ্ছে যে ট্রাম্প ফেরত আসছে এবং ইন্ডিয়াতেও যে মানে ইন্ডিয়া গভর্নমেন্টকেও যে 2024-এর ইলেকশনের সময় যে প্রসেসটা করেছিল ডিপ স্টেট থেকে, যে কারেন্ট যে গভর্নমেন্ট আছে তাকে সরিয়ে দেওয়ার যে প্রসেসটা ছিল, সেটাও নিউট্রালাইজ করা গেছে। এবং শুধু তাই নয়, গত 1-1.5 বছরে যেমন মালদ্বীপসে ইন্ডিয়া আউট একটা ক্যাম্পেইন হয়েছিল, সেখান থেকেও বেরিয়ে এসে তারপর সেই প্রাইম মিনিস্টার এখন ইন্ডিয়াকে তাদের বেস্ট অ্যালায়েন্স হিসেবে ডিক্লেয়ার করেছে। শ্রীলঙ্কাতে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল এবং তারপর উনি টেক ওভার করার পর ডিসেম্বর মাসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নামটা কি দেশনায়ক স্যার, উনি ওনার ফার্স্ট ওভারসিজ ভিজিট ইন্ডিয়াতে হয়েছে। সো এখন বাংলাদেশ আর্মিও বুঝতে পেরেছে যে ওনারা যে একটা মিস অ্যাডভেঞ্চার করেছিলেন থ্রু ইউনিস, সেটা আপাতত মানে সেটা ফেইল্ড, সেটা আর কোনোভাবেই সেটা মানে আর বাস্তবে আর রং দেখাবে না। সো ধীরে ধীরে এখন যে সাপোর্টটা সোকল ছাত্র আন্দোলনকে যে ব্যাক এন্ডে যে সাপোর্টটা বাংলাদেশ মিলিটারি দিচ্ছিল, সেটাই কিন্তু এখন ধীরে ধীরে রিভার্স করছে। এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা কোনো কিছু দেখতে পাবেন যে এখন যারা ওই সমন্বয়ক হোক বা সকল সমন্বয়ক যারা আছে তারা, বা বিএনপির যারা ছাত্রলীগের যারা আছে, শিবিরের যারা আছে, তারা কিন্তু এখন পথে ঘাটে তারা কিন্তু বিভিন্নভাবে মেলাইন হচ্ছেন বা পথে ঘাটে তারা কিন্তু বিভিন্নভাবে আক্রমণের শিকার হচ্ছেন। কারণ এই যে মিস অ্যাডভেঞ্চারটা হলো গত 4-5 মাসে, তাতে করে বাংলাদেশের সাধারণ জনগণ বুঝতে পেরেছেন যে ওদের কিন্তু আলটিমেট কোনো লাভ হয়নি। কারণ যে ভারত বা এদের এই যে সমন্বয়ক বা যারা, এদের তো কোনো, এরা কেউ হয়তো ভালো ছাত্র নিশ্চয়ই কেউ ছিলেন, কেউ মাদ্রাসা থেকে পড়াশোনা করে একটা জায়গায়, ডক্টর ইউনূস তিনি একজন সফল ব্যক্তি, একটা বিশেষ দিকে বিশেষ করে ব্যাংকিং অর্থনীতিতে তার কিছু মৌলিক নিশ্চয়ই কাজ আছে, বিশ্বব্যাপী আদৃত। কিন্তু এদের সকলেই একটা জায়গায় মিলেছে, এদের কারণ রাজনৈতিক কোনো পরিপক্কতা নেই বা কোনো ধরনের একটা ইউনিয়নের বড় লিডার, ছাত্র সংগঠনের সেরকমও কারোর কিন্তু কোনো অভিজ্ঞতা নেই, যেটা একটা তারা সরাসরি এখন রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করেছেন। মানে একটা ভালো ড্রাই রান যেটাকে আমরা বলি মিডিয়ার ভাষায়, সেটা তারা দিতে পেরেছে। কিন্তু এই দিয়ে তো দীর্ঘস্থায়ী কিছু করা যায় না, এবং যা হবার সেটাই হলো। এই ক্ষেত্রে আমেরিকান নির্বাচনের তাদের যে শক্তি বা উৎসাহটা যেটা দিয়েছিল, সেটা অনেকটাই কিন্তু এখন আর সেটা পাবে না, সেটাও একটা কি মানে একটা বড় কারণ এই ক্ষেত্রে। অ্যাবসলিউটলি কারণ আমেরিকা যে ইউনিস যার থ্রুতে, যে ডিপ স্টেটের থ্রুতে ইউনিসকে এসে এখানে বসানো হয়েছিল, এবং সেই ব্যাক এন্ডে যে সাপোর্টটা ফ্রম যে মানে ইউনিস তার ওই ক্লিনটন ফাউন্ডেশনের যেভাবে উনি যেভাবে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন, সেই সাপোর্টটা তো এখন নেই, একদম নেই। দুটো জিনিস আছে, দুটো ডেভেলপমেন্ট। দাদা একদম ঠিকই বলছে যে ওখানে মিলিটারাইজেশন বা মিলিটারি রুলের যে একটা ব্যাপার আছে, এখানে একটা জিনিস ঘটেছে, সেটা বাংলাদেশের লাস্ট শেখ হাসিনা নিজেও দায়ী তার জন্য। কেন অগস্ট মাসে পদচ্যুত হওয়ার প্রায় 1-1.5 মাস আগে উনি 52 না 42টা জামাতি সংগঠনের সঙ্গে মিটিং উনি নিজেও করছিলেন। তো গত 10-15 বছরে বাংলাদেশের ইসলামিক র্যাডিক্যালাইজেশনটা চূড়ান্তভাবে হয়েছে। এই একটা ফ্যাক্টরকে আমাদের মাথায় রাখতে হবে যে এটা সেই আগে 2004-2005-এর বিএনপি আর জামাতের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা কিন্তু বিএনপি জামাতের সঙ্গে এখন করতে পারবে না, কারণ জামাত এখন বিএনপি থেকে অনেক বেশি শক্তিশালী।
একটা সময় ছিল যখন বিএনপি কে জামাত ব্যবহার করতে পারতো বা জামাত বিএনপির হেল্প পেত, এটা আমার ব্যক্তিগত মত, ভুল হতে পারে, কিন্তু আজকের দিনে বিএনপি উইল বি আ স্মলার পার্টনার এন্ড জামাত উইল বি আ বিগার পার্টনার। সেটা অবশ্য এখনো প্রমাণিত নয়। হ্যাঁ, আমার ধারণা, যার জন্য ইউনুস একটুখানি পিছু পা হচ্ছে, কারণ ইউনুস বিএনপি এরা এটাকে ফ্যাক্টর করেনি বোধহয়, আমার ধারণা করে থাকতে পারে, কিন্তু সেই জন্য এই ডিপ স্টেট শুধু ইউনুসকে বসায়নি, ডিপ স্টেট কিন্তু লাস্ট 10-12-15 বছর ধরে বাংলাদেশে আস্তে আস্তে সৌদি আরব থেকে পয়সা দিয়ে বা বিভিন্নভাবে আরবের টাকা দিয়ে, পেট্রো ডলার দিয়ে এগুলোকে আস্তে আস্তে তৈরি করেছে। আর এই রেডিক্যালাইজেশন অদ্ভুতভাবে আমার ব্যক্তিগত যারা বন্ধু বান্ধব যারা আছে বাংলাদেশে, তারা বলছে প্রথমবার এটা বাংলাদেশে হচ্ছে যে পুলিশ দাঁড়িয়ে থেকে হিন্দুদের অত্যাচার দেখছে, আর্মি মিলিটারি দাঁড়িয়ে থেকে হিন্দুদের উপর অত্যাচার দেখছে, অনেক জায়গায় পুলিশ নিজে অত্যাচার করছে। আগে কিন্তু এরকম ছিল না বাংলাদেশে, মিলিটারি শাসন হোক, পুলিশ হোক, প্রশাসন তাকে নিরপেক্ষ থাকতো, জামাতকেও আটক করতো, কম বেশি 12 আনা 10 আনা হিন্দুদের করতো, 12 আনা হিন্দুদের করতো, 4 আনা 6 আনা জামাতকেও করতো। কিন্তু এই আগস্ট মাস থেকে যেটা হয়েছে, প্রশাসন পুরোপুরি জামাতিদের মতন হয়ে গেছে, মানে র্যাডিক্যালাইজেশন নর্মাল যে সোলজার আছে, যে সিপাহী, যে জওয়ান যারা আছে বাংলাদেশ আর্মির, পুলিশের যারা কনস্টেবল, যারা পুলিশের যারা কর্মী আছে, তাদের মধ্যে ইসলামিক রেডিক্যালাইজেশন ঢুকেছে। এটা নতুন একটা জিনিস, ডেফিনেটলি এই জায়গাটা এটা আমরা দেখেছি। এবং এই মুহূর্তে যেটা দেখা গেল শেষ এই বিভিন্ন দুটো সপ্তাহ বা বিভিন্ন জায়গায় আমরা বিএনপি নেতাদের কিন্তু জামাতের বিরুদ্ধে এই জন্য উদ্গারও আমরা লক্ষ্য করেছি। এটা ঘটনা হচ্ছে দুই পক্ষ এবং প্রায় দুজনেই এই মুহূর্তে বিদেশে, একজন চিকিৎসার জন্যে এবং শেখ হাসিনা ভারতে রয়েছেন। এর মতো মুহূর্তে তো ভাবা গেছিল যে জামাত বা সবাই মিলে একটা কিন্তু যে পরিস্থিতি তারা তৈরি করবে আর কি, অনেকে এটা ভাবছিলেন যে -2 করার পরিকল্পনা তো ছিল, এবং যেটা মিষ্টি মিষ্টি কথায় এবং সরাসরিভাবে জামাতকে দেখা গেছে এই টোটাল পর্বে অন্তত বক্তব্যে বা কোনো জায়গায় কোনো অ্যাগ্রেসিভ তারা কোনো স্টান্স নেয়নি, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যে ছবিগুলো বিভিন্ন দেখা গেছে রাতের অন্ধকারে, তা কিন্তু সেদিকেই দেখা যায় তারা কোথাও একটা জায়গায় ডক্টর ইউনূসের কাঁধের উপর তারা বসে পড়েছেন, যেটা নিশ্চয়ই ডক্টর ইউনূসের কাছেও এটা খুব স্বস্তিদায়ক ছিল না। এখন আমরা একটু যদি এই দিকে দেখি, বিএসএফ এর বক্তব্য আমরা দেখব, বিশেষ করে ত্রিপুরায় বিভিন্ন জায়গায় যে বাংকার নির্মাণের দেখা যাচ্ছে, মালদাতে গ্রামবাসীরা দেখছে এই যে ছবিগুলো, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে একটা বাংকার তৈরি হচ্ছে। এবং ভারত বাংলাদেশ সীমান্তে ত্রিপুরার কৈলাস শহরের অপর প্রান্তে বাঁধ তৈরির যে খবর ছড়িয়ে হয়েছে তা ঠিক নয়, এটা ব্যাপক ভাইরাল হয়েছে। আসলে রাঙাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকার মাটির কাঁচা রাস্তা তৈরি করছে বাংলাদেশ। রবিবার একথাই জানালেন বিএসএফ এর পানিসাগর সেক্টরের ডিআইজি রাজীব ভট্টরাজ। এবং তবে তার বক্তব্য, রাস্তা নির্মাণ করতে গিয়ে কিছু জায়গায় ভুল করছে বাংলাদেশ সরকার। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের 1849 নম্বর পিলারের একেবারে পাশ দিয়ে রাস্তাটি তৈরি করা হচ্ছে। কোথাও বাংলাদেশ একদিকে যেরকম হচ্ছে কাঁটাতার নিয়ে বলছে যে এটা অবৈধ, ঠিক তেমনিভাবে তারা কিন্তু আবার বিভিন্ন জায়গায় কিন্তু এই রাস্তা তৈরি করছে, যেটা নিয়ে বিএসএফ এর বক্তব্য শুনবো। आप लोग न्यूज़ में रिगार्डिंग जो आप लोगों ने सुना होगा कि कुछ कंस्ट्रक्शन के वर्क जो हैं एम्बैंकमेंट का मनु रिवर के किनारे में जो मीडिया में चल रहा है, या कुछ सोशल मीडिया में भी है जो ऑनलाइन प्लेटफॉर्म पे चल रहे हैं, उसके रिगार्डिंग जो एक्चुअल फैक्ट है वो मैं आप लोगों को उसके बारे में अवगत कराना चाहता हूँ। बेसिकली जिस बंद की बात हो रही है वो एक्चुअली वो बंद नहीं है, एक एलिवेटेड रोड है जो बांग्लादेश के साइड में है, और वो दो गांवों को बांग्लादेश के जोड़ती है, शरीफपुर और अलीपुर, देवीपुर और अलीपुर को। और ये काफ़ी पहले से ही ये सड़क है, वहाँ पे एक कच्चा ट्रैक है। पिछले बारिश में काफ़ी सड़क को नुकसान हो गया था, तो उसके कारण जो है बांग्लादेश के तरफ से इसको जो है मजबूत करने का प्रयास किया गया, ठीक ठाक करने का प्रयास किया गया है। इसी सड़क का कुछ हिस्सा जो है जो এরপর একটু শুনবো মালদা সেই সীমান্তবর্তী জায়গায়, যেখানে প্রত্যেক দিনই বিভিন্ন জায়গায় এরকম সংঘর্ষের খবর আসছে, বিশেষ করে নন ফেন্সিং এরিয়াগুলোতে।
সেখানে দাঁড়িয়ে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এগুলো সবই লাস্ট 24 আওয়ার্স, সেই ছবিগুলো আপনাদের কাছে একটু তুলে ধরছি। এখন যেমন গমের সিজন, ভুট্টার সিজন, এগুলো করা কেটে দিয়েছিল, ফলে আমাদের এখান থেকে গ্রামবাসীরা নিয়ে গেছিল বিএসএফকে দেখাতে। সেই পরবর্তী সময়ে ওরাই বরঞ্চ মানে হামলা করে আমাদের বিএসএফ এর উপর, দলবল নিয়ে আসে, দলবল নিয়ে গ্রামবাসী পুরো এলাকা নিয়ে পাথরও অত্যাচার করেছে, বোম ছুড়েছে, আমাদের বিএসএফ এর উপর আক্রমণ চালাই। কিন্তু বিএসএফ দেখতে জনতা বলে কিছু করতে পারছে না। তখন আম জনতা, এদিকে সুখদুপুরের আম জনতা এবং আমাদের সবদুপুরের আম জনতা এসে তাদেরকে রুখে দাঁড়ায়, এবং রুখে দাঁড়াবার সময় একে অপরের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। কিন্তু ওদিক থেকে দেখছি বিজেপি যে ওদের যে বর্ডার গার্ড ফোর্স বিডিআর, ওরা তখন ওদের যে জনগণ তাদেরকে মদত দিচ্ছে, এবং ওখান থেকে ইট পাটকেল থেকে শুরু করে বোম অবধি সেখান থেকে ছোড়া হয়েছে। পাথর মারছে আমাদের বিএসএফকে আমাদের বিএসএফকে পাথর লেগে রক্তাক্ত হয়ে গেছে। ওই জন্য আমরা একজন আহত হয়েছে। হ্যাঁ, আহত হয়ে ওরা বোম মেরেছে ওরা বোম মেরেছে। এই গতকালই একটা বোমাবাজির বড় রকম মানে দিয়ে আমরা দেখেছি এগুলো চলেছে। হঠাৎ এই অ্যাক্টিভনেসটা আর কি বিজেপি থেকে, তারা বারবার বলছে যে ভারত কোনো চুক্তি তারা মানছে না, সীমান্তের যে অতীতের চুক্তি 150 যে মিটার সেটা তারা মানছে না, এবং হচ্ছে ভারত পরিষ্কার বলছে যে শেখ হাসিনার সময় যে চুক্তিগুলো হয়েছিল, আমি সেই চুক্তি উল্লেখ করেছি, প্রায় 66টার মতো এরকম চুক্তি বা সমঝোতা হয়েছিল। এবং এটা নর্থ বেঙ্গল, ত্রিপুরা, এইসব জায়গাগুলোতে কিন্তু খুব অশান্ত এখন পরিস্থিতি, দক্ষিণবঙ্গে যতটা ঠান্ডা হয়েছে। একদমই, মানে যেহেতু আমার বর্ন অ্যান্ড ব্রট অফ কোচবিহার সীমান্তবর্তী অঞ্চল থেকে আমি এসেছি, সুতরাং ওখানকার সীমান্তবর্তী অঞ্চলগুলোর যা অবস্থা, কন্ডিশন আমি দেখেছি। তো এই মুহূর্তে যে সীমান্তে যে ঝামেলাটা হচ্ছে, এবং যেটা বোঝা যাচ্ছে যে দু দেশের গ্রামবাসীদের মধ্যে নিজেদের মধ্যেও একটা ঝামেলা হচ্ছে, যেখানে বিএসএফ বিজিবি জড়িয়ে পড়ছে, তার মেন কারণ কিন্তু হলো জমি। কারণ যেটা অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল বা যেটা বর্ডার, তার কিন্তু এমনও হয়েছে যে একটা জমির ওপর দিয়ে বর্ডার গেছে, এবং সেটা হয়তো তার ওনার হয়তো আইদার বাংলাদেশের বা ইন্ডিয়ার ওনার। এবার যখন ওখান থেকে কাটা তারটা পড়ছে, তখন কিন্তু ও জাস্ট ওর জমির একটা অংশ হারিয়ে ফেলছে, কারণ যখন ওটা দেশের অন্য দেশে চলে যাচ্ছে, ফলে ওখানকার সীমান্তবর্তী অঞ্চলের লোকজনও এটার জন্য সাফার করছে। এবং এটাতে করে বাংলাদেশের লোকজন, বাংলাদেশের যারা আদিবাসী আছেন, তারা বেশি সাফার করছেন। এবং এই যে একটু আগে আপনি বললেন যে ইউনিসের যে অবস্থা এখন টালমাল, তার পেছনে এগুলো একটা রিজন, কারণ হলো যে ইউনিসের এই সমস্ত নীতির জন্য, এবং যার জন্য ভারত যে এই পদক্ষেপগুলো নিচ্ছে, এতে করে আলটিমেটলি বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি জানি আপনাদের মানে বাংলাদেশের জনগণ আজকাল কলকাতার বা ইন্ডিয়ার চ্যানেল বেশি করে দেখে, তো আমি সেই আপনাদের চ্যানেলের থ্রুতে আমি বাংলাদেশের জনগণের প্রতি আমি মানে বলতে চাইবো যে আপনারা যেটাকে মানে যেটা ভালো আর মন্দের ভেতরটা আপনি সরাসরি বলতে চাইছেন ডক্টর ইউনূস এবং এই সমন্বয়কদের সরকার এই ধরনের বালখিল্যের মতো এবং উগ্র ভারত বিদ্বেষ এবং পণ্য বয়কট কি না আমরা দেখেছি, সেটার হচ্ছে এক পরিণতিতে নিয়ে এসে দাঁড় করেছে এবং বাংলাদেশ সাফার করবে। এবং ইতিমধ্যে এই ধরনের চাপ ডক্টর ইউনূসের কাছে ক্ষমতা টিকিয়ে রাখাটা এখন হচ্ছে, তিনি তো প্রায় ঠিকই করে ফেলেছিলেন, 1.5 বছর পারলে আরো একটু টেনে দিতে পারলে, একটু ক্ষমতা কে না থাকতে ভালোবাসে। আর এই বয়সে যদি এরকম একটা পাওয়া যায়, নোবেল পুরস্কারের পর এরকম একটা দেশ চালানোর মতো এরকম একটা অভিজ্ঞতা আর পায় কে? কিন্তু সেই স্বপ্ন কি তার পূরণ হবে না অচিরাত বাংলাদেশে আর কি কোন সময় কি ব্রেকিং নিউজ এসে পড়বে তার অপেক্ষায় এখন অনেকেই বসে রয়েছেন। ডক্টর দেবাশিস নন্দী, কি বলবেন? ইউনূস, দেখুন, ইউনূস একজন নোবেল লরিয়েট, তার কাছে প্রত্যাশা ছিল বাংলাদেশের সাধারণ নাগরিকদের এবং বিশ্ববাসীর, তিনি অন্তত বাংলাদেশে গণতন্ত্র ফেরাবেন, হিউম্যান রাইটস রক্ষা করবেন এবং বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করবেন। কিন্তু এগুলো কিছুই হচ্ছে না, বরং অভ্যন্তরীণ রাজনীতিতে তিনি বিএনপির দ্বারা সমালোচিত হচ্ছেন, আওয়ামী লীগের দ্বারা সমালোচিত হচ্ছেন, এবং যে বাম দলগুলো যে জাসদ, বাসদ, ফ্রিডম পার্টি, এদের দ্বারা সমালোচিত হচ্ছেন, এবং বুদ্ধিজীবীদের দ্বারা তো হচ্ছেনই। এটা অভ্যন্তরীণ। আর আন্তর্জাতিক যে সম্প্রদায় সারা বিশ্বে, যে ইউরোপ থেকে শুরু করে আমেরিকা, সারা বিশ্বের জনসম্প্রদায় তাকে নিন্দেই করছেন, অর্থাৎ তার প্রতি যে এক্সপেকটেশন ছিল সেটা রক্ষা করতে ব্যর্থ। উপরন্তু তিনি নির্বাচন দ্রুত করবেন বলে যে প্রত্যাশা দিয়েছিলেন, এবং সামরিক বাহিনীর যে প্রধান ওয়াকারুজ্জামানের প্রতিশ্রুতি দিয়েছিলেন 5 আগস্ট, আমার মনে আছে, তার যে সাংবাদিক সম্মেলনে, আমরা তদারকি সরকারকে বলবো 3 মাসের মধ্যে নির্বাচন অ্যারেঞ্জ করার। কিন্তু তিনি যখনই তাকে প্রশ্ন করা হয়েছে, ইউনূস বলছেন এখন না 26-এ গিয়ে ভাববো নির্বাচন হবে।
অর্থাৎ জনগণের সাথে যে মিথ্যে প্রতিশ্রুতিতে প্রতারণা করেছেন এটা তিনি বুঝতে পেরেছেন। ইভেন বিএনপির যে প্রত্যাশা ছিল সেটা হচ্ছে যে ইউনিস হয়তো তাদের হয়ে কিছুটা কাজ করবেন, কারণ জামাত অপেক্ষা বিএনপি কিছুটা রেশনাল, যে বিএনপি কে চাপে রেখে এখন দেখা যাচ্ছে জামাত ফ্রন্টে চলে আসছেন এবং জামাত নেতৃবর্গ যারা জেলে ছিলেন তারা মুক্তি পাচ্ছেন, বিএনপি নেতৃবর্গ বরং অনেক পরে মুক্তি পেয়েছেন। তারেক জিয়া কিন্তু অনেক পরে তার উপর থেকে মামলা তোলা হলো। উপরন্ত বিভিন্ন সন্ত্রাসবাদী এবং জামাতপন্থী উগ্রপন্থীদের আগে মুক্তি দেওয়া হয়েছে। এই অবস্থায় যে ইউনিস আমরা আশঙ্কা দেখছি, কিছু সংবাদ মাধ্যমে দেখলাম তিনি হয়তো বিদেশে পালানোর চেষ্টা করছে। সুইজারল্যান্ডে একটা কনফারেন্সে যাবেন, অনেকে বলছে সেখান থেকে ফিরবেন দাদু, ট্রাম্প আসছেন, এটা জানি না ভবিষ্যতেই বলবে। কিন্তু যেটা এই মুহূর্তে সংকট বাংলাদেশে সেটা হচ্ছে ক্রমাগত ভারত বিরোধিতার মানে প্রোপাগান্ডা তুলে অভ্যন্তরীণ রাজনীতির যে বিশৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডারের যে দুরবস্থা সেই দিকে ধ্যান দিচ্ছেন না। তারা যেটা করছেন এই মানে অপরিণত ছাত্র যে নেতৃবর্গ যারা উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন তারা বিভিন্ন ভাবে ভারতকে মেলাইন করার চেষ্টা করছেন। কিছুদিন আগে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী গিয়েছিলেন, পাকিস্তানের রাষ্ট্রদূত গেছিলেন। অর্থাৎ এই যে পাক ঘনিষ্ঠতা করতে গিয়ে যেটা হচ্ছে বাংলাদেশের যে ন্যাশনাল ক্যারেক্টার এবং তাদের সাংবিধানিক যে চরিত্র সেটাকেও চেঞ্জ করতে চাইছেন অ্যামেন্ডমেন্ট করার মধ্য দিয়ে। অর্থাৎ বাংলাদেশকে যদি সংবিধান সংশোধনের মধ্য দিয়ে তদারকি সরকার চেঞ্জ করার চেষ্টা করে তাহলে বাংলাদেশ কিন্তু যেই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ ৭১ প্রতিষ্ঠিত হয়েছে সেখান থেকে তার জাতীয় চরিত্র চেঞ্জ হয়ে যাবে। এবং জাতীয় চরিত্র যখনই চেঞ্জ হবে তখন কিন্তু সারা বাংলাদেশের বেশিরভাগ জনগণ ইউনিসকে ক্ষমা করবেন না। কারণ হচ্ছে যাদেরকে আমরা দেখছি আস্ফলন করছে সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে, সেই সংখ্যাটা কিন্তু খুব বেশি নয়। কারণ জামাত ইসলাম বাংলাদেশের পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে কখনোই ১০ থেকে ১৫টা বেশি আসন কখনো পাননি তারা। তবে কি তারা খুব ভিজিবল, তারা খুব অ্যাটাকিং, অর্থাৎ যাদেরকে দেখি সবাই যে কোনো সদস্য সবাই অ্যাটাকিং। সুতরাং তারা সামনে আসছেন এবং বুদ্ধিজীবীরা তারা ভয়ে ভীত, কারণ পুলিশ তাদের প্রোটেকশন দিতে পারবেন না। বাংলাদেশের বিভিন্ন গণ অভ্যুত্থানে, যে এরশাদের সময় গণ অভ্যুত্থান হয়েছিল ৯০ ডিসেম্বর, তখন কিন্তু বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল, ছাত্র সমাজের ইতিবাচক ভূমিকা ছিল এবং আওয়ামী লীগ, বিএনপি এবং বামপন্থী দলগুলো একত্রিত আন্দোলন করেছিল, শুধু জামাত করেনি। কিন্তু এর পরবর্তীকালেও আমরা শাহবাগ মুভমেন্ট দেখেছি, ফেব্রুয়ারি ২০১৩ স্বতঃস্ফূর্ত আন্দোলন। অর্থাৎ সেই বাংলাদেশ মানে ১০ বছরের মধ্যে কি করে এত চেঞ্জ হয়ে গেল? তার মানে একটু আগের বক্তা বলে আমি একমত যে এই যে র্যাডিক্যালাইজেশন ঘটছে, মিডল ইস্টের মাধ্যমে যে টাকাটা আসছে এবং সেখানে জাকাত বলে একটা কনসেপ্ট আছে, এবং যে হাওলার মাধ্যমে যেই টাকা মানে এখানে ঢুকছে সেই টাকা দিয়ে কিন্তু শুধুমাত্র ইলিগাল মাদ্রাসার মানে ভরণ পোষণ হচ্ছে না, সেখানে ভারত বিদ্বেষী জঙ্গি শিবির হয়েছে এবং তারা এই যে ব্লু প্রিন্ট তৈরি করেছে হাসিনাকে উচ্ছেদ করার জন্য দীর্ঘদিন ধরে, বিগত ১০ বছর ধরে ব্লু প্রিন্ট করেছেন, তারা সফল। এর সাথে হাত মিলিয়েছে কারা? এর সাথে হাত মিলিয়েছে হচ্ছে এই মুজিব খুনি, যে মেজর ডালিম থেকে শুরু করে যারা মানে রাজাকার বাহিনী, যারা মানে যুদ্ধ অপরাধী, যারা বিদেশে পালিয়ে গেছিলেন, কেনিয়া থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা, কানাডা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছিলেন, তারা যোগাযোগ রেখেছেন এবং তারা আবার ফিরে আসছেন আস্তে আস্তে। তো ভয়াবহতাটা বুঝুন, একটা দেশ যেখানে তার ইতিহাসকে অস্বীকার করতে যাচ্ছে। সুতরাং যদি ইতিহাসকে অস্বীকার করে তাহলে তো মানে মেইন স্ট্রিমের যে পার্টিগুলো তাদের অস্তিত্ব থাকবে না, না আওয়ামী লীগ না বিএনপি। এবং এখানে মুক্তিযুদ্ধের বিরোধিতা মানে করতে গিয়ে যে লেভেলে চলে গেছে, মানে অতীত ইতিহাস যেমন কুয়ের ইতিহাস বললেন আমাদের নীলাঞ্জন বাবু, তেমনি অতীতের ইতিহাসে কিন্তু বিএনপি আওয়ামী লীগ পাশাপাশি এসেছে, জেনারেল এরশাদের সময় এসেছে, অতীতে বিভিন্ন ক্ষেত্রে, ভবিষ্যতেও কিন্তু এটা কিন্তু অনেক ক্লোজ প্রক্সিমিটিতে একটা জায়গায় নিয়ে এসছে। এবং বিএনপি যে মন্তব্যগুলো করেছে, আওয়ামী লীগ কিন্তু বিএনপির প্রতি মন্তব্যের ক্ষেত্রে অত্যন্ত রেস্ট্রেইন ছিল। তারা এই পরিস্থিতিটা তারা দ্রুত বুঝতে পেরেছিল, যেটা কিন্তু শেখ হাসিনার একটা রাজনৈতিক বিচক্ষণতাকেই নির্দেশ করে। আমি আপনার প্রোগ্রাম আগেও বলেছি, একাধিকবার বলেছি, একটা নয় ৩টে দেশ আছে বাংলাদেশে, কিন্তু ৩টে দেশ এরকমভাবে আছে, মানে একটা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধর লেগেসি একটা বাংলাদেশ আছে, যেখানে মুক্তিযুদ্ধ আছে, ভাষা আন্দোলন আছে, ভাষাভিত্তিক বাংলা ভাষা সংস্কৃতি নিয়ে একটা দেশ আছে। একটা আছে মুজিবুর রহমান, তার ফ্যামিলিকে ভালোবাসে যারা, মুজিবুর ফ্যামিলির যারা ফ্যান ফলোয়িং আছে, তাদের একটা দেশ আছে। আর একটা কিন্তু পুরনো ইস্ট পাকিস্তান অল্প হলেও ৭১-এও বেঁচে গেছিল, কিন্তু পুরো নষ্ট হয়নি। ৭১-এ বাংলাদেশ হওয়ার পরে একটা ইস্ট পাকিস্তান বেঁচে ছিল, ওখানে ছোট্ট আকারে ছিল। সেই অঙ্কুরটাই আজকে বড় ফুলে ফেপে জামাতের আকার নিয়ে একটা রাজাকার বাংলাদেশ আছে।
এবার আপনি দেখুন এই যে তিনটে বাংলাদেশ আছে, এই তিনটের মধ্যে দুটোর মধ্যে কিন্তু হিন্দুদের জায়গা আছে। মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ আছে সেখানে হিন্দুদের একটা জায়গা আছে। মুজিবুর রহমানের যে তার যে ফ্যামিলি লেগেসির যে একটা বাংলাদেশ আছে সেখানে হিন্দুদের একটু জায়গা আছে। রাজাকার জামাতের যে বাংলাদেশ সেখানে হিন্দুদের কোনো জায়গা নেই। আরেকটা জিনিস লক্ষ্য করুন, বিএনপি কিন্তু এখানে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের লেগেসি, ভাষা আন্দোলনের লেগেসি বিএনপি কতটা বহন করেছে? মিনিমাম করেছে, খুব অল্প করেছে। এরশাদের লেগেসির মধ্যে দিয়ে বিএনপি স্বাধীনতার ঘোষক হিসেবে যখন জিয়াউর রহমানকে বলে, এখন কিন্তু আওয়ামী লীগ এই ব্যাপারটায় প্রতিবাদ বা কোনো কিছু করে না, মানে এটাও একটা বড় বার্তা। একদমই, যেটা সেই জন্য বিএনপির অবস্থানটা খুব ধুলোমুলো। এই তিনটের মধ্যে একটা বাংলাদেশ বেঁচে থাকবে বা তিনটের মধ্যে সংঘর্ষ হবে, মুজিবুরের ফলোয়ারদের মধ্যে, ভাষা আন্দোলনের বাংলাদেশের মধ্যে, আর জামাতের মধ্যে সংঘর্ষ হবে। এবার বিষয়টা হচ্ছে সময় আজকে একেবারে শেষ, আমি একটু বাংলাদেশ যেই জায়গায় দাঁড়িয়ে আছে এখানে ভারতের অবস্থান খুব গুরুত্বপূর্ণ। এই তিনটের মধ্যে কোন বাংলাদেশ আলটিমেটলি থেকে যাচ্ছে এটা আমেরিকাও নির্ধারিত করবে না, ট্রাম্পও করবে না, বাইডেনও করে ডিপ স্টেটও করবে না, কেউ করবে না। তিনটে বাংলাদেশের মধ্যে কোনটা আলটিমেটলি জিতছে এটার মধ্যে কিন্তু ভারতের ভূমিকা থাকবে। এই জায়গায় নীলাঞ্জন বাবু একটা যে এই ক্ষেত্রে ভারত যে সহযোগিতাগুলো বিভিন্ন সময় করেছে অর্থনৈতিক, কারণ হচ্ছে আপনি যেটা বলছিলেন দু জায়গায় কিন্তু ব্যালেন্সের একটা প্রবলেম হয়েছে। খুব সংক্ষেপে 30 সেকেন্ড, পিসিআর থেকে বারবার বলছে সময় অতিক্রান্ত। বিশ্বব্যাংক বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আগেই সতর্কবার্তা পৌঁছে দিয়েছে যে অর্থনৈতিক অবস্থা খুব টলমল, অর্থাৎ কোথাও ভারতের সহযোগিতা পেতে গেলে ভারতের এই ছাড়া কিন্তু কোনো নয়। কারণ ওই রকম যেটা শ্রীলঙ্কা সবচেয়ে ভালো বুঝেছে, শ্রীলঙ্কায় জনতা বিমুক্তি পেরামুরা 70-এর দশকে যারা আগুন ছোটানো বিপ্লব দেখিয়েছিল তারাই ক্ষমতায় আসার পর কিন্তু তারা বুঝতে পেরেছে যে ভারতই বিপদের দিনে দাঁড়াতে পারে। সুতরাং এটাই মনে প্রাগ্যতা হবে, তাই তো? শ্রীলঙ্কা 3 বছর ভারতের সেনা ছিল, আইপিকেএফ 3 বছর ছিল শ্রীলঙ্কা। হ্যাঁ, অ্যাবসলিউটলি তাই। বাংলাদেশের ক্ষেত্রেও তাই। ইভেন আমরা এখনো দেখেছি যে এত টলমল অবস্থার মধ্যেও গত সপ্তাহে বাংলাদেশ ভারত থেকে খনিজ তেল নিয়েছে এবং সেটা সস্তায় খনিজ তেল কিনেছে। ফলে বাংলাদেশের জনগণকে বুঝতে হবে যে ভারত ছাড়া একটা মানে সুশক্ত প্রতিবেশী দেশকে সাহায্য সুসম্পর্ক ছাড়া দেশ চলতে পারে না। একেবারেই তার কারণ একটা দেশকে চলতে গেলে মানে এখানে কত একটা ছোট্ট দেশ তাকে স্বাধীন থাকতে গেলে পৃথিবীর সব দেশেই কম বেশি তার স্বাধীনতাটাকে স্বীকার করার মানসিকতা সেই একটা পাশে যদি বৃহৎ দেশ থাকে। ভারত তার স্বাধীনতা বহু আগেই স্বীকার করে নিয়েছে এবং সেটা যে শক্তি, যেটা দেবাশিস চৌধুরী বললেন, সেখানকার যে শক্তিটা রয়েছে জামাত দ্বারা পুষ্ট বা রাজাকার যারা বা বিভিন্ন নামে যারা ছিলেন তারা কিন্তু কখনোই চায়নি। তারা বিভিন্ন তাদের যে ন্যারেটিভ দীর্ঘদিনের প্রক্রিয়ায় তারা 5ই আগস্ট ঘটাতে পেরেছিলেন, কিন্তু বাংলাদেশে আবার একটা পুনর্জাগরণের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বিস্তারিতভাবে আমরা দেখছি এবং প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে দেখাবো। তার কারণ হচ্ছে সঠিক বিশ্লেষণই সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং হচ্ছে ডিসইনফরমেশনের এই সময়ে দাঁড়িয়ে, যখন একটা ডিসইনফরমেশন ওয়ারের সামনে দাঁড়িয়ে আপনারা নিশ্চিতভাবে আর+ নিউজের উপর ভরসা রাখবেন। ধন্যবাদ জানাই নীলাঞ্জন দাম যোগদান করার জন্য আপনাকে, দেবাশিস চৌধুরী আপনাকে, এবং ডক্টর দেবাশিস নন্দী ভার্চুয়ালি ছিলেন আপনি, আপনাকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি জনমত। দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।